এবার খেলা জমে গিয়েছে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, হিন্দু সম্প্রদায় মনে করছে ইসকন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে, আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইসকন। বারবার পাটকেল খাবা না, তাও রাষ্ট্রটার নাম কি? বাংলাদেশ। মানে ড্রাইভিং সিটে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জাস্ট 3-4টা মানে মারছে, 3-4টা 10 লক্ষ মানুষ অন্ধকারে আছে। কোন মেশিন ঢুকাইছে? এতদিন যাবত যেগুলো নিয়ে আলোচনা চলতো, মারবো বলতো, কিন্তু মারতো না। এবার গত বুধবার আমাদের উচ্চ আদালতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেবল নয়, এই পৃথিবীতে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ। তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায়, তার মানে হিন্দু সহ বাকিরা, তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায়। তাহলে এই যে ভারত প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে, বাংলাদেশ নামক রাষ্ট্রে প্রত্যাশিত যুগান্তকারী সংস্কার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা বিজয় উদযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এবার খেলা জমে গিয়েছে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, হিন্দু সম্প্রদায় মনে করছে ইসকন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে, আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইসকন। আজকের ইনকিলাব পত্রিকায় নিউজটা করেছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নিউজে। ইসকন ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মধ্যে বাক বিতণ্ডা, ইসকনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাব মৃত সংঘের ইসকনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সোচ্চার হয়ে উঠেছে। বাংলাদেশের মতো ভারতীয় ইসকনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং ইউটিউবার ইসকনের অপকাণ্ড তুলে ধরছে। হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন নেতা বলেছেন ইসকন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী প্রচার করছে। শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিক দেউলিয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ বিরোধী দিল্লির নীল নকশা বাস্তবায়নে ইসকনের ব্যানারে সভা সমাবেশ নামে সন্ত্রাস করছে। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন ইসকন লীগ হয়ে আওয়ামী লীগ ঢুকে গিয়েছে ইসকনের ভিতরে। ইসকন আর কোনো এখন হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সংগঠনের নাম বাংলাদেশে না। বাংলাদেশে ইসকন হলো আওয়ামী লীগের নতুন ভার্সন, নতুন নাম, সেটার নাম হলো ইসকন। কে বলছে? হিন্দু ধর্মের লোকেরা বলছে, মুসলমানরা বলছে না, বাংলাদেশের ভিতরেই বলছে না, এখন ভারতের ভিতরেও এটা বলছে। গতকাল রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক মত বিনিময় সভায় ইসকন ও পূজা উদযাপন পরিষদের নেতাদের তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। বৈঠকে অংশ নেওয়া হিন্দু নেতারা ইসকন নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেন। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, দুপক্ষের নেতাদের মধ্যে তুমুল বাকপিটুন্ডা এবং হইচইয়ের ঘটনা ঘটে। রংপুরের পুলিশ সুপার দাওয়াত দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে এবং ইসকনের নেতৃবৃন্দকে। ইসকনের বক্তব্যে খেপে যান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাধারণ সম্পাদক রাজ জীবন বলেন, রংপুরে সংখ্যালঘুদের নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই। ইসকন সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচার করছে, আর এই ইসকনকে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করি না। ইসকনকে হিন্দু সম্প্রদায়ের কোনো অংশ বলে মনে করছে না হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রংপুর জেলার। শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে, তারা বলছে কারা? হিন্দু ধর্মের লোকেরা। অতঃপর ভারত নীল নকশা অনুযায়ী বাংলাদেশে সনাতনী জাগরণ জোট গঠন করা হয়। ভারত বাংলাদেশে সনাতনী জোট গঠন করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংগঠনটি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনে নামে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতারের পর তার অনুসারীরা বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতপন্থী এক আইনজীবীকে নিহত করেন এবং হত্যা করেন। কারা বলছে? হিন্দু ধর্মের লোকেরা বলছে। কারা হত্যা করছে? ইসকন হত্যা করেছে, সাথে ইসকনের নামে আওয়ামী লীগ এসেছে। এই ঘটনাটি কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। গত 26শে নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের আন্দোলনে দেশি এবং বিদেশি ইন্ধন রয়েছে। ইসকনের আন্দোলনে বাংলাদেশ এবং বিদেশের ইন্ধন রয়েছে। বিদেশ কোন দেশটা?
তিন দেশ দিক থেকে বাংলাদেশকে যে দেশটা বেষ্টন করে রেখেছে সেই ভারতের কথা বলছে হিন্দু ধর্মের লোকেরা। এখানে মুসলমানরা কি বলছে আর না বলছে সেটা বিষয় নয়, বিবেচনার বিষয় হলো হিন্দু ধর্মের লোকেরা যাদের নামে ইসকন বানানো হচ্ছে হিন্দু ধর্মের মানুষদেরকে, রিয়েল ইসকনের ভিতরে হিন্দু ধর্মের সংখ্যাটা কম, আওয়ামী লীগের সংখ্যাটা বেশি। আওয়ামী লীগ বাংলাদেশে কারা করে? মুসলমানরা করে। হিন্দু ধর্মের মানুষ কত পার্সেন্ট? সেই পার্সেন্ট যদি পুরাটাও আওয়ামী লীগ করে আমরা বলতাম, কিন্তু বর্তমানে দেখেন ইসকনের সাথে দ্বন্দ্বে নেমে গিয়েছে হিন্দু ধর্মের রিয়েল যারা ধর্মকে পালন করেন তারা এখন ইসকনের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় দর্শক, সে কারণে এই সোনার বাংলাকে যারা ইসকনের নাম দিয়ে বড় ধরনের কোনো সহিংসতা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে বাংলার মাটিতে। কারণ বাংলার জনগণ এবং বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে যুগ যুগ যাবৎ যেই ঐক্যবদ্ধ আন্তরিকতা আছে সেটা প্রমাণিত আবার করলেন হিন্দু ধর্মের নেতারা। তাই হিন্দু ধর্মের নেতাদেরকে এই বিষয়ে আরো সতর্ক থেকে আপনারা আপনাদের মর্যাদা ইজ্জত যাতে নষ্ট না করে ওই কুচক্রী মহল আওয়ামী লীগ ইসকন লীগ নামক নতুন করে তারা দল গোছানোর জন্য বাংলাদেশে পায়তারা করছে। দর্শক, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অবস্থা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণ তৎপর। দেশে বিদেশে তারা নানা রকম প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটি মোটামুটি আপনারা সবাই জানেন। বিদেশি একটি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা, নিশ্চয়ই তার নাম জানেন, তাদের জরিপ কি বলছে? তাদের জরিপ বলছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। দর্শক, আমি আবার রিপিট করি, তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায়, তার মানে হিন্দু সহ বাকিরা, তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায়। তাহলে এই যে ভারত প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশের উপর এক ধরনের চাপ তৈরি করলো, তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পর্যন্ত দিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে। এটা কি ঠিক? পার্লামেন্টে বিবৃতি দিল বাংলাদেশ প্রসঙ্গে। কি বললো? বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। এটা তারা বলছে মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, এটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। তারপরে আমেরিকায় যেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাদের যে সংগঠনগুলো, তারা রেডি হচ্ছে যে ট্রাম্প সরকারকে বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। এই যে একটা হুজুগ তোলা মানে হচ্ছে বাংলাদেশকে বেকায়দায় ফেলা। এটার কোনো ভিত্তি আছে? ভয়েস অফ আমেরিকা তাদের জরিপ, এটা এমন না যে বাংলাদেশের কোনো মিডিয়া সংস্থা যে তারা ইনফ্লুয়েন্সড হবে। ভয়েস অফ আমেরিকা কি বাংলাদেশ সরকারের কথা চলে না, তাদের নিজস্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তো তারা জরিপ করে বলছে যে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে। তাহলে কি বলবেন? এই তথ্যগুলি কি ভারত সরকারের নজরে আসবে? তারা কি এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে? আমার ধারণা করবে না। তারা ইচ্ছাকৃতভাবে এই রেফারেন্স গুলো সামনে আনবে না। দেখেন কি বলছে তারা। ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। আগের মতো থাকলে মানেটা কি? তার মানে আওয়ামী লীগ সরকারের মতন আছে, সেটাও তো একটা ভালো জিনিস। আওয়ামী লীগ তো মনে করে যে তাদের সময় সংখ্যালঘুরা নিরাপত্তা ছিল। তাহলে দেখেন, বিদেশি সংবাদ মাধ্যম তারা এটা বলেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে বিবিসি তারা অনেকগুলো জায়গার কথা বলেছে, অভিযোগ করেছে যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, মন্দির আক্রমণ করা হয়েছে। তারা ফ্যাক্ট চেকের মাধ্যমে বলেছে যে না, এগুলি হলো সব জরিপ, মানে এগুলি সব হচ্ছে ভুয়া জরিপ, অর্থাৎ এই তথ্যগুলো সঠিক না। এটাও কিন্তু বিবিসি তাদের নিজস্ব তথ্য, তাদের নিজস্ব জরিপ দিয়ে তারা মানে চেক করে বলেছে, অর্থাৎ তন্ন করে তারা সেই সমস্ত তথ্যপাত্র খুঁজে বের করে দেখেছে যে এই তথ্যগুলো একদম সম্পূর্ণ ভুয়া এবং একটা ভুল প্রচার। বিবিসি, ভয়েস অফ আমেরিকার কারোর এইসব সংবাদ মাধ্যমের রেফারেন্স কিন্তু ভারত নিচ্ছে না নিয়ে কিন্তু তারা অব্যাহতভাবে প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ চুপ করে বসে আছে। আওয়ামী লীগ কিন্তু এই মানে সুবিধা নিচ্ছে যে যত এগুলি প্রচার হবে তত বেশি বাংলাদেশ চাপের মধ্যে পড়বে। এইভাবেই চলছে কিন্তু। এবং ট্রাম্পকে দিয়ে একটা ভুল তারা বিবৃতি দিয়ালো নির্বাচনের আগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এবং তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এমনটা হতো না। তো এগুলি আসলে দেখ, এটা ভালো হলো। ভয়েস অফ আমেরিকা তো আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান, এটা এখন তারাই দেখবে যে ঘটনা সত্য কি মিথ্যা। দর্শক, গত বুধবার আমাদের উচ্চ আদালতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেবল নয়, এই পৃথিবীতে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ। ঘটনাটা হলো, হাইকোর্টের একজন বিচারপতি আদালতে বসেছেন এবং তখন তাকে লক্ষ্য করে আইনজীবীরা ডিম ছুঁড়ে মেরেছে।
এর আগে আমরা বহুবার দেখেছি যে আদালতে যখন শুনেছি, না নানা দেশে, বাংলাদেশে এবং অনেক দেশেও শুনেছি আমরা, যে আদালতে বিচারকের রায়কে পছন্দ না হওয়ার কারণে বিক্ষুব্ধ আসামি তারা অনেকে জুতা ছুঁড়ে মারেন, অন্য কিছু ছুঁড়ে মারেন, কাগজপত্র ছুঁড়ে মারেন, অনেক কিছু হয়। সেটা কিন্তু আসামি পর্যায়ে হয়। কিন্তু একজন আইনজীবী যিনি নাকি প্রকারান্তরে সে আদালতেরই লোক, তারা একজন বিচারপতিকে, তার নিম্ন আদালতে নয়, উচ্চ আদালতে, হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারবে, এমন ঘটনার কথা আমি কখনো শুনিনি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। যদি কেউ শুনে থাকেন আপনারা জানাবেন প্লিজ, আমি জানতে চাই যে আদৌ এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা। অপরাধটা কি? তার ছুঁড়ে মারার পেছনে যে অজুহাতটা, অপরাধ আমি বলবো না, যে অজুহাতটা তারা দিয়েছে সেটা কি? সেটা হলো আজ থেকে প্রায় 8 বছর আগে 2016 সালে একটা মামলা ছিল। সেই মামলায় এই যে আদালতের দুজন বিচারক ছিল, তাদের মধ্যে যিনি সিনিয়র বিচারপতি ছিলেন, উনি একটা রায় দিয়েছিলেন। সেই 1600 সংশোধনী মামলার রায় ছিল সেটা। সেই মামলার রায়ে উনি মন্তব্যের জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যে মন্তব্যগুলোকে এই ডিম ছুঁড়ে মারা আইনজীবীরা বলছেন যে জিয়াউর রহমানের প্রতি নাকি উনি কটূক্তি করেছেন। এই কথাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ঘটনা কিন্তু 2016 সালের। ভাবুন একবার। এখন আমরা যদি আবার ঘটনাটা বলি যে কি বলেছিল, ঘটনাটা সেখানে কি ঘটেছিল সেটা আপনাদের একটু বলার আমি প্রয়োজন মনে করি। আপনারা একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন ঘটনাটা আসলে কি ঘটলো। ওখানে যারা ছিলেন সেরকম কয়েকজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যতটুকু পাওয়া গেছে বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে আমি যা পেয়েছি, যে বুধবার দিন দুপুর 2:30টার দিকে ওই বেঞ্চে বিচার কাজ চলছিল। কার্যতালিকার 12 নম্বর আইটেম শুনানির সময় কয়েকজন আইনজীবী দল বেঁধে এজলাস কক্ষে ঢুকে সরাসরি ডায়াসের সামনে গিয়ে দাঁড়ান। তাদের একজন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন যে একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রায়ে রাজনৈতিক ভাষায় বিরূপ মন্তব্য করেছেন। পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এমনটা করেছেন, ফলে আপনার শপথ ভঙ্গ হয়েছে, বিচার কাজ পরিচালনা করার অধিকার হারিয়েছেন আপনি এখনো যদি একই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নাই। এটুকু বলে তারা আশরাফুল কামালকে এজলাস থেকে নেমে যেতে বলেন। তখন পেছন থেকে একজন ডিম ছুঁড়ে মারেন এবং সেই ডিম অবশ্য বিচারপতির গায়ে লাগেনি। তারপর এখানে হট্টগোল শুরু হয়, দুজন বিচারপতি এজলাস ত্যাগ করে চলে যান। দেখেন এখন প্রশ্নটা হলো আশরাফুল কামাল সাহেব জিয়াউর রহমান সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা রাজনৈতিক ছিল কি ছিল না। আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি এটা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি হাইপোথেটিক্যালি এটাও ধরে নিচ্ছি হয়তো উনি জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা নাকি জিয়াউর রহমানের ভক্ত যারা আছেন, বিএনপি যারা করেন, তাদের কাছে ভালো লাগার কথা না। আমি ধরে নিচ্ছি, আসলে কি ছিল আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি না, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে। তারপরেও এজলাসে বসে থাকা একজন বিচারককে, একজন আইনজীবীকে এ ধরনের কথা বলতে পারেন? আইনজীবী কি রায় দিতে পারেন যে আপনার বিচার পরিচালনা করার কোনো অধিকার নাই? আমি আপনি যারা আইন বুঝি না, আমরা হয়তো এমন কাজ করতে পারি, বুঝি না আমরা করি, কিন্তু যিনি আইনজীবী তিনি কি এটা পারেন? আজকে যদি জিয়াউর রহমানের ব্যাপারে একটা কটূক্তি করার কারণে এই বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হয়, আগামী দিন যদি দিন পাল্টে যায়, তখন তো অন্য একজন রাজনৈতিক নেতার ব্যাপারে কটূক্তি করার কারণে হয়তো তার অনুসারীরা আবার তাকে ডিম ছুঁড়ে মারবে। এইভাবে কি চলতে থাকবে? সারা দুনিয়ায় এমন ঘটনা কখনো হয়? অনেক বিচারক যখন বিচারের রায় লিখেন, সেই রায়ে নানা ব্যক্তির সম্পর্কে নানা ধরনের মন্তব্য করতেই পারেন। আমরা কিন্তু বলেছিলাম, আপনারা মনে করার চেষ্টা করেন যে এসকে সিনহা প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়া করেছিল কিন্তু, এবং সেখানে কেন যে উনি একটা রায়ে বলেছিলেন, রায়ের মন্তব্য ঘরে ছিল যে জিনিসটা, সেটা হলো এই দেশটা উনি বলেছিলেন একক কোনো ব্যক্তি স্বাধীন করেনি, পুরো দেশের জনগণ স্বাধীন করেছিল। এটা কোনো একজন একক ব্যক্তির কন্যার খারাপ লেগেছিল, এই জন্য ওনাকে বলেছেন না, উনি ভাবতেন যে ওনার পিতাই বুঝে দেশটা একাই স্বাধীন করেছেন, উনি এরকম ভাবতেন। যে ওই ভাবনার প্রতিফলন ওই বিচারকের রায়ের মন্তব্য ছিল না বলে, উল্টাটা ছিল বলে তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আপনারা আরেকটা কথা মনে করেন তো, এই সরকার পতনের কিছুদিন আগে এই ঢাকার মেয়র শেখ তাপস উনি কিন্তু দম্ভ করে বলেছিলেন, এই আদালত প্রাঙ্গণে বলেছিলেন একটা অনুষ্ঠানে, যে একজন প্রধান বিচারপতিকে আমরা নামিয়ে দিয়েছিলাম। সেই কথায় এই ব্যারিস্টার আমির এবং আরো কয়েকজন তারা কিন্তু একটা আদালত অবমাননার কথা বলেছিলেন। ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন বিষয়টা আমরা দেখবো, উনি দেখার আগে ওনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর আরেকজন প্রধান বিচারপতি এসেছিলেন, তারাও দেখেন নাই। ওই মামলাটার এখন কি অবস্থা আপনারা কেউ জানেন? ওই আদালত অবমাননার কি হয়েছিল? আসলে এই যে আদালতকে রাজনীতিকরণ করা, কি ওদিকে কি এদিকে, একসময় আওয়ামী লীগের আর একসময় বিএনপির, এই যে রাজনীতিকরণ, এটা কেন? এই রাজনীতিকরণটা কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে হয়। আওয়ামী লীগ আমলে হয়েছিল শেখ হাসিনার প্রশ্রয়ে,
যারা এই সমস্ত অন্যায় অবিচার করেছেন তাদের প্রমোশন হয়েছে। এখন যারা করছেন, জিয়া রহমানকে অবমাননা করা হয়েছে এই কথা বলে, তারাও নিশ্চয়ই বিএনপির মানে আনুকূল্য চাইছেন, বিএনপির নেক নজরে পড়তে চাইছেন যেন আগামীতে তারা কোনো একটা পুরস্কার পান। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা তা হয়নি, একটু নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে কেন? এই ঘটনা ঘটার পর প্রধান বিচারপতি নিজে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন। তিনি বলেছেন যে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা শুধু একজন বিচারকের উপর নয়, এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত। এবং উনি আরো বলেছেন শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। এবং এই কথার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা আছে তার যিনি সভাপতি মাহবুদ্দিন খোকন সাহেব, উনি কিন্তু বিএনপির লোক, উনিও বলেছেন ওনারা তদন্ত করে দেখবেন এবং তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তার বার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। মানে একটা কঠোর পদক্ষেপ তারা নিচ্ছেন। এবং এটা আদালতের অন্যান্য যারা আইনজীবী আছেন কেউ কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেননি। আমি একজন আইনজীবীর নাম বলি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, উনি বলেছেন একটা সংবাদ মাধ্যমকে যে কেউ কেউ রাজনৈতিকভাবে অতিরিক্ত ক্ষমতাধর মনে করছেন নিজেকে। যে ঘটনাটি ঘটে গেল, যারা এটি করেছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি, উদাহরণ সৃষ্টি করার জন্য হলে ওটা করা উচিত। এবং তিনি আরো বলেছেন যে বিচার করতে গিয়ে তিনি কোনো রায়ে কি লিখেছেন সে কারণে যদি অপদস্থ হতে হয় তাহলে কোনো বিচারকে স্বাধীনভাবে কাজ করতে পারবে না, মন্তব্য লিখতে পারবেন না। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, উনি ওনার মতো করে লিখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।